বন্ধুরা, দ্বিতীয় পর্বে এবং সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই পর্বে জানতে পারবেন এই বাইকের ভালো দিক, মন্দ দিক এবং মেনটেনেন্স সম্পর্কিত তথ্যাবলী। পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এবারে এই বাইকের যে ওনার রুশু ভাইয়ের কাছ থেকে জানবো লিফান কেপিআর 165R FI সংস্করণের ভালো দিক সম্পর্কে। তো ভাই, আমাদেরকে একটু বলেন এটার ভালো দিক কি কি পেয়েছেন? ভালো দিক বলতে গেলে প্রথমত এটার প্রেমে পড়ছি লুক দেখে। লুকটা আমার কাছে ভালো দিক মনে হচ্ছে। ব্রেকিং এবং ব্যালেন্সিং ভালো। আরেকটা হচ্ছে আপনার বিল কোয়ালিটিটা অনেক ভালো। আবার আরেকটা হচ্ছে আপনার লিকুইড কুলের জন্য এটা পারফরমেন্স ড্রপ করে না কখনো, এবং হাইওয়েতে লং ট্যুরের জন্য এটা পারফেক্ট একটা বাইক। আর একটা হচ্ছে আপনার প্রাইস, এই রেঞ্জে আসলে অনেক বেশিই পাইছি আমরা, মানে প্রাইসের তুলনায় বাইকটায় আমরা অনেক বেশিই পাইছি। অন্য অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় আমরা এই প্রাইসে অনেক বেশি পাইছি। আরেকটা আছে হচ্ছে আপনার ব্রেকিং এবং কন্ট্রোলিং, এটা অনেক ভালো। এটা বন্ধুরা, আমরা এবারে শুনবো এ বাইকের কিছু খারাপ দিক। রুশু ভাই, এটার খারাপ দিক কি কি পেয়েছেন? খারাপ দিকের মধ্যে আছে যে হচ্ছে আপনার টার্নিং রেডিয়াসটা অনেক কম। এরপর হচ্ছে ফুটপ্যাকটা যদি একটু পিছনে হইতো, সিটিং পজিশনটা অনেক বেটার হইতো আমার মনে হয়, আরো অ্যাগ্রেসিভ লাগতো এবং চালে আসলে আরো মজা পাওয়া যেত। তারপরে হচ্ছে আপনার পিলিয়ন সিটটা আসলে আমার কাছে কমফোর্ট মনে হয় না। লং টাইম কেউ যদি বসে থাকে সেটা অনেক প্যারাদায়ক, এটা সম্ভব হয় না বসে থাকা। এটার ইঞ্জিনটা ওভারহিট হয় অনেক, এবং টাঙ্কি পর্যন্ত এটা ছড়ায়া যায়, বসে থাকাটা মুশকিল হয়ে যায় অনেক। আরেকটা হচ্ছে আপনার আমার কাছে যেটা মনে হয়েছে লাইটের ক্ষেত্রে, হাই বিমটা ঠিক আছে, কিন্তু লো বিমটা আমার মনে হয় দিন দিন কমে যায় আলো। এটা অনেক সময় মনে হয় যে আমি লাইট জ্বালাইছি কি না জ্বালাইছি এটাই বুঝি না, এরকম মনে হয় অনেক সময়। তো এটার তো হচ্ছে এই মানে এলইডি প্রজেকশন হেডলাইট, এলইডি প্রজেকশন লাইট, রাইট, প্রজেকশন লাইট। আর কি খারাপ দিক আপনার কাছে মনে হচ্ছে? সার্ভিস সেন্টার, আসলে সার্ভিস সেন্টারের সার্ভিস নিয়ে আমি আসলে ওরকম সন্তুষ্ট না। মানে আপনি তো সার্ভিস নিশ্চয়ই করেন রাসেল ইন্ডাস্ট্রিজ থেকে, যারা এটা আমদানি করে। রাইট। আচ্ছা, তো ওখান থেকেই করাই, বাট ওদের সার্ভিস নিয়ে আমি ফুললি স্যাটিসফাই না। আচ্ছা, কারণ কিছু কিছু প্রবলেম আছে যেগুলোর ওরা সলিউশন দিতে পারে নাই। যেমন হচ্ছে আপনার ধরেন ক্লাস আর ব্রেকিং একটা সাউন্ড হয়, বা অনেক সময় দেখা যায় যে আপনার গিয়ার শিফটিংয়ের টা অনেক সময় মনে করেন অনেক হার্ড হয়, এমন হয় যে আমি উঠে বসলেও নামে না। কিন্তু ক্লাসটা দুইটার অ্যাডজাস্টমেন্টটা আসলে ওদের কোনো সলিউশন আমি পাই নাই। হয় এটা বাড়াইয়া দেয়, ওটা বাড়াইয়া দেয়, মানে একটা ঝামেলা থাইকেই যায়, মানে কিন্তু দুইটা একত্রে একটা যে সমাধান সেটা ওরা করতে পারে না। আচ্ছা, এটা একটা। আরেকটা জিনিস আমি যেটা দেখছি যে আমি যতবারই ফুল সার্ভিস দিছি ওদের এখানে, তো ফুল সার্ভিস দেওয়ার পরে আমার গাড়িটা আবার হিট হয়ে যায়, 4-5 দিন এরকম হিট থাকে, তারপরে যে আবার ঠান্ডা হয়, মানে অল্পতেই হিট হয়ে যায় তখন। একটা হচ্ছে আপনার ইএফআই হওয়ার কারণে ফুয়েল ইনজেকশনের একটা প্রবলেম থেকে যায়, এটা হচ্ছে ফুয়েলের জন্য। মানে এটা একদিক দিয়ে ভালো দিক, একদিক দিয়ে খারাপ দিক, কারণ সব গাড়িতে আসলে ভালো ফুয়েলটা ইউজ করা উচিত, বাট আমাদের দেশে ওরকম নাই, বেশি ঝামেলাই বেশি। তো সেই কারণে হচ্ছে যে এটা সবসময় ভালো জিনিসটাই খাইতে চায়, খারাপ জিনিস নিলে এটা মানে আপনারা নোটিশ করে যে আমরা খারাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম আমি ভোগান্তিতে পড়ছি, এবং মানে ভালো বিপদেই পড়ছিলাম ঢাকার বাইরে গিয়ে। তাও মানে আল্লাহ বাঁচাইছে যে আমি যাওয়ার পরে বিপদটাই পড়ছি, তেলের কোয়ালিটির জন্য। আচ্ছা, মানে এটা খারাপ তেল কখনোই মানে বললে এটা প্যারাদায়ক হয়ে যাবে। ভালো তেল সবসময় দিতে হবে, কিন্তু আমাদের দেশে ভালো তেলটাই খুব কম মানে পাওয়া যায়। এটা একটা প্যারাদায়ক, মানে ইএফআই ফুয়েল ইনজেকশনের কারণে। কার্বোরেটরে যেমন সুবিধা ফালায়া দেওয়া যায় বা কিছু একটা করা যায়, সহজে মেরামত করা যায়, এটা একটু ঝামেলা। আর ফুয়েল ইনজেকশনটা খোলাও অনেক ঝামেলা। জি, আর এটা রিপেয়ারও সব জায়গায় করতে পারে না, বা পার্টস জিনিসটা হচ্ছে মাঝে মাঝে আনঅ্যাভেলেবল থাকে, এটা পাওয়া যায় না সব সময় অনেক কিছু। আর বন্ধুরা, এবারে রুশু ভাইয়ের সাথে কথা বলবো এই বাইকের মেনটেনেন্স সম্পর্কে।
উনি যে 7500 কিলোমিটার এই বাইকটা চালিয়েছেন, এই সময়ের মধ্যে উনি এই বাইকটা কীভাবে মেনটেনেন্স করেছেন এটা জানলে হয়তোবা আপনারা যারা এই মোটরসাইকেলটি ব্যবহার করেন বা এই মোটরসাইকেলটি কিনতে আগ্রহী তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। তো রুশু ভাই, আমাদেরকে প্রথমে বলেন এই বাইকের মেনটেনেন্সের যে আপনার যে ব্রেকিং পিরিয়ডটা ছিল, ওই পিরিয়ডটা আপনি কিভাবে পার করেছেন? ব্রেকিং পিরিয়ড হচ্ছে আমি তখন গাড়ির সাথে ওর একটা মোবিল থাকে, বাট সেটা আমি ইউজ করি নাই, আনার পরে ওটা ফেলে দিছি। আপনার ফেলে দিয়ে আমি জিগ ইউজ করতাম, তখন জিগটা ইউজ করতাম। আপনার কত গ্রেডের ওটা? এটা হচ্ছে আপনার 2040 20W40। 20W40টা ইউজ করছি। জি। তো ওইটা আমি আপনার প্রথমটা 250তে ফেলে দিছি, এরকম মেনটেন করছি। আর 300 এরকম 400 এরকম পর আমি প্রথম 3টা ফেলে দিছি, মানে 1000-এর মধ্যে 3টা আর কি ফেলে দিছি, 1000 আগে আর কি। আচ্ছা। তো তারপরে যে আমি আপনার শিফট হইলাম হচ্ছে আপনার মোবিল ওয়ানও এরকম 3টা ইউজ করছি। তখন হচ্ছে মোবিল ওয়ানের গ্রেডটা কত ছিল? মোবিল ওয়ান তখন আমি সিনথেটিক ভরছি। সিনথেটিক ভরেছেন, মানে 10W40 ভরছি। আচ্ছা, এটা আপনার প্রায় হচ্ছে 3000-এর পরে গিয়ে 3000-এর পরে গিয়ে 3000-এর পরে গিয়ে হচ্ছে আমি আপনার সিনথেটিকে শিফট হয়েছি, ফুল সিনথেটিকে। তো মোবিল ওয়ানও ইউজ করছি। মোবিল ওয়ানে আসলে আমার কাছে মনে হয়েছে যে অ্যাট এ টাইম যে এটার পারফরমেন্স আমি পাচ্ছি না। আচ্ছা। তো তারপরে আমি এখন মতুলে শিফট হয়েছি। মতুল বর্তমানে একটা চলতেছে, তো দেখা যাক সামনে কি হয়। মতুলও কি আপনি ফুল সিনথেটিক দিয়েছেন? হ্যাঁ, মতুলও ফুল সিনথেটিক, আচ্ছা। মতুলটা ফুল সিনথেটিক। আর ব্রেকিং পিরিয়ডে আপনার গাড়ির যে সর্বোচ্চ গতি কতটুকু রাখেন? এটা আমি আপনার 50-60 আমার মানে রেঞ্জের মধ্যেই রাখছি, 50-60-এর উপরে আমি করি নাই, পরে যান নাই। হ্যাঁ, উপরে এভাবে কত কিলোমিটার পর্যন্ত মুভ করছেন? এটা আমি প্রায় 2000 না সরি প্রায় আপনার 2500 প্লাস এরকম গেছি। মাঝে মাঝে বুঝে নিত টান উঠে যায়, ঠিক আছে, বাট মোটামুটি 3000 পর্যন্ত গেছি, বাট মাঝে মাঝে টান উঠছে আর কি, বাট ওইটা আমি ব্যালেন্সিং এর মধ্যেই রাখছি। আর এছাড়া আপনার এই বাইকের আরো অনেক কিছু আছে, যেগুলা ধরেন যেমন ব্রেক প্যাড, সামনের পেছনের এয়ার ফিল্টার, হ্যাঁ, আপনার এটা যেহেতু লিকুইড কুল ইঞ্জিন, এটার কুলেন্টের একটা বিষয় আছে। তো এই ধরনের কোনো মেনটেনেন্স কি আপনি করেছেন? আমার আসলে এই পর্যন্ত এটার তেমন কিছু চেঞ্জ করতে হয় নাই। চেঞ্জের মধ্যে হচ্ছে আমার মানে গাড়িটা নেওয়ার কিছুদিন পরে আমার রেকটিফায়ার একটা প্রবলেম ছিল, তো এটা সার্ভিস সেন্টারে যাওয়ার পর ওরা চেঞ্জ করে দিছে। আর এর মধ্যে চেঞ্জের মধ্যে আমি জাস্ট স্পার্ক প্লাগটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা। চেঞ্জের মধ্যেই মানে গাড়ি স্পার্ক প্লাগ ইউজ করতেছেন? এটা স্টকের যেটা ছিল ওদের সার্ভিস সেন্টার থেকে নেওয়া, ওইটা স্টকটাই নিছেন? আবার প্রথমটাই প্রবলেম করছিল? হ্যাঁ, প্রথমটা আসলে আমার মনে হয়েছিল যে ঝামেলা, মানে আমি আর আগে যখন যে টাঙ্গাইল গিয়ে বিপদে পড়ছিলাম তখন আর কি ওটা চেঞ্জ করা হয়েছিল, তখন একটা নর্মাল লাগানো হয়েছিল কারণ ওখানে ওটা পাই নাই। তো তারপরে আসার পরে ওইটা আমি চেঞ্জ করছিলাম। আচ্ছা, এরপর আপনার সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ, সমস্যার সমাধান হয়। এছাড়া আপনার আর কোনো মেইনটেনেন্স করা প্রয়োজন হয়নি? ওইরকম আর প্রয়োজন হয় নাই তেমন। আচ্ছা, আমাদেরকে আরেকটা জিনিস বলেন, সেটা হলো যে এই বাইকের পার্টস, যাবতীয় পার্টস A to Z, এগুলো কি আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে? এটা সার্ভিস সেন্টার ছাড়া অ্যাভেলেবেল না। আচ্ছা আচ্ছা, এটা অনলি ফর সার্ভিস সেন্টার, এটা ছাড়া অ্যাভেলেবেল না এটা। আর মাঝে মাঝে সার্ভিস সেন্টারও অ্যাভেলেবেল থাকে না, বাট নাও এখন আছে আর কি, এখন অ্যাভেলেবেল আছে।